মবের রাজ্য বাংলাদেশ কি দিনে দিনে নারী শূন্য, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শূন্য করার মেটিকুলাস ডিজাইনের দিকে হাঁটছে? গত প্রায় 11 মাসের বানের পানির মতো ঘটে যাওয়া অসংখ্য ঘটনা এমন প্রশ্ন এবং আতঙ্ক জন্ম দিচ্ছে আমাদের মধ্যে। পুলিশ সদর দপ্তরের যে তথ্য তা বিশ্লেষণ করে আমরা দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকার আমলের চেয়ে ডক্টর ইউনূসের শাসনামলে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে 27%-এর বেশি। শুধু তাই নয়, পুলিশের পরিসংখ্যান বলছে গত 6 বছরে এত নারী নির্যাতনের ঘটনা কখনো ঘটেনি। সবশেষ কুমিল্লায় ধর্ষণের শিকার হিন্দু গৃহবধূর বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন করে আলোচিত হচ্ছে 2001 সালে পূর্ণিমার রানী শীলের উপর চলা ভয়াবহ বিভৎসতার কথা। প্রশ্ন হলো, আমরা কি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে সেই 2001 সালের চেয়েও বিকৃত ঘটনার দিকে ধাবিত হচ্ছি? পত্রিকা কিংবা সামাজিক মাধ্যমে ধর্ষণ, নারীদের হত্যা, নির্যাতনের ঘটনা এখন পরিণত হয়েছে সাধারণ দৃশ্যে। সরকারের ঘনিষ্ঠরা প্রকাশ্য সমাবেশে নারীদের ঘোষণা দিচ্ছেন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হিসেবে। কিংস পার্টির নেতারা নারীর পোশাকের জন্য কমিটি করার পরিকল্পনা হাজির করছেন। রাস্তাঘাটে নারীর প্রতি সহিংসতা পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। বাংলাদেশ 2.0 বা কথিত নতুন স্বাধীনতা গত 11 মাসে নারী এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জীবনে কোন স্বাধীনতা উপহার দিয়েছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ডক্টর ইউনূসের শাসনামল বাংলাদেশের নারীদের জন্য সবচেয়ে খারাপ শাসনামল। গত মার্চ থেকে মে পর্যন্ত এই 3 মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 6,230টি। এর মধ্যে মার্চে সবচেয়ে কম 2,054টি, এপ্রিলে সেটি বেড়ে হয় 2,089টি। এর অর্থ হলো প্রতিদিন সারা দেশে কমপক্ষে 90টির মতো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝার জন্য 2024 সালে এই 3 মাসে নারী ও শিশু নির্যাতনের কতগুলো ঘটনা ঘটেছে তা জেনে নেই। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 2024 সালে, মানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে, মার্চ থেকে মে পর্যন্ত এই 3 মাসে 4,899টি ঘটনা ঘটেছিল। এর অর্থ হলো ডক্টর ইউনূসের শাসনামলে একই সময় 3 মাসে 1,331টি ঘটনা বেশি ঘটেছে। অর্থাৎ শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে বিগত সরকার আমলের চেয়ে কমপক্ষে দিনে গড়ে 15টির বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে। শতকরা হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে 27%-এর বেশি নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। ডেটা ভিত্তিক কন্টেন্ট সাইট ডেটাফুলের সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয়, এবছরের মে মাসে যেসব ঘটনার খবর প্রকাশিত হয়েছে তার 50.65%ই যৌন নিপীড়ন ও প্রাণঘাতীর ঘটনা। এর মধ্যে 98টি হত্যা আর 53টি ধর্ষণের ঘটনা ছিল। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিল 15টি। ঢাকায় সবচেয়ে বেশি 44টি সহিংসতার ঘটনা ঘটেছে, আর 20টি ঘটনা নিয়ে এরপরেই আছে চট্টগ্রাম। গত 9 মার্চ ডয়েচে ভেলে বাংলাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করে সেই প্রতিবেদনে বলা হয়, শিশু, গর্ভবতী নারী, বিশেষভাবে সক্ষম নারী কেউই রেহাই পাচ্ছে না যৌন নির্যাতন থেকে। তবে এসব পরিসংখ্যানের ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে গেছে কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি। সেখানে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত সারা দেশ। সনাতন ধর্মের ওই নারীর অভিযোগ, প্রায় 15 দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। অভিযুক্ত ফজর আলী 26শে জুন রাত 10টার দিকে তার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণ করেন। ফজর আলী বিএনপির রাজনীতিতে জড়িত বলে দাবি করেছে এলাকাবাসী। আবার ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে অতীতে তাকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও দেখা গেছে। 5ই আগস্টের পর রাতারাতি দলবদল করা এমন অনেকের দাপট দেখা যাচ্ছে দেশে। এমনকি কিংস পার্টি, এনসিপির অনেকেও অতীতে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন, কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকেই দোষারোপ করে মারধর এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করেন।
পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে ধর্ষণের শিকার। তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে হাসপাতালে পাঠান। তবে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান ফজর আলী। সামাজিক মাধ্যমে 27 জুন রাতে ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর তৎপর হয় পুলিশ। মুরাদনগর থানায় 28 জুন ওই নারী মামলা করার পর ঢাকার সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক, নারীর প্রতি বিভৎসতার নতুন নজির হাজির করেছে মুরাদপুরের ঘটনা। তবে এমন অনেক ঘটনার খবর পাওয়া গেছে গত প্রায় 11 মাসে। এমনকি 29 জুনও সংবাদ মাধ্যমে এসেছে বরিশালের একটি ভয়াবহ ঘটনা। বরিশাল ভোলা মহাসড়কের পাশ থেকে হাত পা বাঁধা ও পলিথিনে পেঁচানো অবস্থায় এসিড দগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে পেঁচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। পরে এসিডে ঝলসে দেয়া নারীকে উদ্ধার করে পুলিশ। প্রশ্ন হলো, নারীর প্রতি এমন লাগামহীন সহিংসতার ঘটনা বাড়ছে কেন? গত 11 মাসে আমরা দেখেছি আলোচিত প্রতিটি ঘটনায় দায় অস্বীকার করেছে সরকার। এমনকি মুরাদনগরের ঘটনায় বিএনপিকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী। আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে। দর্শক, খেয়াল করে দেখুন, 11 মাস ক্ষমতায় থাকা সরকার কোনো আলোচিত ঘটনা ঘটলেই বিলোপাস শুরু করেছে। সরকারের প্রধান দায়িত্ব যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, আসিফ সেখানে ব্যস্ত দোষ অন্যের কাঁধে চাপাতে। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস সরকার যদি কোনো কিছু নিয়ন্ত্রণ নাই করতে পারে, তবে তারা কেন ক্ষমতা ধরে রেখেছে? কেন রাষ্ট্রের বেতন নিচ্ছেন উপদেষ্টারা? আবার আসিফ যেখানে থানায় হামলা ভাঙচুর নিয়ে উদ্বিগ্ন, দুদিন আগেই তাদের প্রেসার গ্রুপ হিসেবে চিহ্নিত করে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুধু তাই নয়, এর আগে আলোচিত কমপক্ষে 3টি ঘটনায় নারী নিপীড়নে জড়িতরা গ্রেপ্তার হওয়ার পরপরই বিদ্যুৎ গতিতে জামিন পেয়েছেন। এরপর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে এসেছেন কারাগার থেকে। ফুলের মালা গলায় দেয়া গোষ্ঠীগুলোর সবাই সরকারের মিত্র বলে পরিচিত। আবার অতীতের নারী ধর্ষণের আলোচিত মামলার আসামিরাও জামিন পেয়েছেন সরকার ঘোষিত নতুন বাংলাদেশে। দিনাজপুরে 2016 সালে 5 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা নাড়া দেয় সারা দেশকে। ঘটনার পরপরই প্রতিবেশী সাইফুল ইসলামকে আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। বিচারে সাইফুলের অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে ঘটনার 8 বছর 4 মাস পর গত 19শে ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান সাইফুল ইসলাম। আসামি বেরিয়ে যাওয়ার অনেক পরে প্রচন্ড সমালোচনার মুখে জামিন বাতিলের আবেদন করে সরকার। তবে এরপর সাইফুল আবার কারাগারে গেছেন কি না সে সম্পর্কিত কোনো তথ্য আসেনি সংবাদ মাধ্যমে। দর্শক, দেশে নারী নিপীড়নের ঘটনা এখন বলতে গেলে সাধারণ চিত্রে পরিণত হয়েছে। এমনকি বানের পানির মতো বাড়ছে ধর্ষণের ঘটনা। এমন